আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইম্পোসিক বিডিতে আপনাদের স্বাগতম। আমি নেসাত থাকছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ইম্পোসিক বিডি চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি বিগিনার টু অ্যাডভান্স ডিজিটাল ফরেনসিক টুলস অ্যান্ড টেকনিক কোর্স চালু করেছেন। কোর্সটিতে থাকছেন ডিজিটাল ফরেনসিকের সম্পূর্ণ বিবরণ ও ডিজিটাল ফরেনসিকের বিভিন্ন প্রকার টুলস এবং তাদের ব্যবহার। সুতরাং দেরি না করে চলুন আজকের সেশনটি শুরু করা যাক। আজকের এই সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ফরেনসিক। এখানে ডিজিটাল ফরেনসিকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা, সেই বিষয়গুলো হচ্ছে ডিজিটাল ফরেনসিকের গুরুত্বপূর্ণতা এবং ডিজিটাল ফরেনসিকের হিস্টোরি, কিভাবে ডিজিটাল ফরেনসিক আসে সাইবার ওয়ার্ল্ডে, এবং হচ্ছে গিয়ে ডিজিটাল ফরেনসিকের বিভিন্ন প্রসেসগুলো, কোন কোন প্রসেসে হচ্ছে ডিজিটাল ফরেনসিক কাজ করে থাকে, এবং হচ্ছে গিয়ে ডিজিটাল এভিডেন্স, টাইপ অফ ডিজিটাল এভিডেন্স, যে ডিজিটাল ফরেনসিকে কাজ করার জন্য কোন কোন টাইপগুলোর এভিডেন্স আমরা কালেক্ট করতে হয়, ডিজিটাল ফরেনসিকের বিভিন্ন প্রসেসগুলো, এবং হচ্ছে গিয়ে টাইপ অফ ডিজিটাল ফরেনসিক এভিডেন্স। আমরা যখন ডিজিটাল ফরেনসিকে কাজ করব তখন হচ্ছে আমাদের যেই ডিজিটাল ফরেনসিকের জন্য অথবা আমরা ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশনের জন্য কোন কোন টাইপের এভিডেন্সগুলো লাগবে, অথবা কোন কোন অ্যাক্সেসরিজ থেকে আমরা হচ্ছে এভিডেন্সগুলো নেব, অথবা কোন কোন অ্যাসেট থেকে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথমে আমাদের যে বিষয়টা আগে বুঝতে হবে সেটা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে। অনলি সাইবার ক্রাইম না, আমাদের টোটালি ক্রাইমটা কি নিয়ে বুঝতে হবে, তারপরে হচ্ছে আমরা ডিজিটাল ফরেনসিকের জিনিসটা আরও ইজিলি বুঝতে পারবো। এখানে বর্তমানে আমাদের রিয়েল লাইফে যে ক্রাইমগুলো হয়ে থাকে, ওই ক্রাইমগুলোকে আমরা সচরাচর ট্রেডিশনাল ক্রাইম হিসেবেই ধরতে পারি। আবার আমাদের ভার্চুয়াল লাইফ, যেটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড বলা হয়, ওই ডিজিটাল ওয়ার্ল্ড বা ভার্চুয়াল লাইফে যে ক্রাইমগুলো হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের সাইবার ক্রাইম। এখানে আমরা ট্রেডিশনাল ক্রাইমের মধ্যে ধরতে পারি হোমিসাইড, দেন হচ্ছে অ্যাসল্ট, রবেরি, কিডন্যাপিং, সেক্সুয়াল অফেন্স, সরি। দেন সাইবার ক্রাইমের মধ্যে আমরা ধরতে পারি হ্যাকিং, ম্যালওয়্যার অ্যাটাক, ফাইন্যান্সিয়াল ক্রাইম, ডাটা ব্রিচ, সাইবার বুলিং, ডার্ক ওয়েব অ্যাক্টিভিটিস, সাইবার টেররিজম। ট্রেডিশনাল যে ক্রাইমগুলো হয়ে থাকে ওই ক্রাইমগুলোর মধ্যে যেমন হচ্ছে আপনার হোমিসাইড। হোমিসাইড ক্রাইমের মধ্যে আমরা কি কি ধরতে পারি? হোমিসাইড ক্রাইমের মধ্যে হচ্ছে আপনার হত্যা, গুম, এসব বিষয় হচ্ছে আপনার হোমিসাইড ক্রাইম। দেন হচ্ছে আপনার অ্যাসল্টের মধ্যে হচ্ছে গিয়ে আপনার থ্রেট, তারপর হচ্ছে ফিজিক্যাল হার্ম, এবং হচ্ছে গিয়ে আপনার ভায়োলেন্স টাইপের। যেমন হচ্ছে আপনার ধরেন আপনি একটা মানুষের উপর ফিজিক্যাল টর্চার করতেছেন অথবা তাকে থ্রেট দিচ্ছেন, সেটা আপনার অ্যাসল্টের মধ্যে পড়ে। রবেরি হচ্ছে চুরি করা, এটা আমরা নর্মালি সবাই জানি। কিডন্যাপিং, সেক্সুয়াল অফেন্স, সেক্সুয়াল অফেন্সেসের মধ্যে হচ্ছে গিয়ে আপনার রেপ, তারপরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে আপনার সাইবার বুলিং, ডার্ক ওয়েব অ্যাক্টিভিটিস, সাইবার টেররিজম। এখানে আমাদের যে ট্রেডিশনাল যে ক্রাইমগুলো এবং সাইবার ক্রাইমগুলো, প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা অনেকটা মানে মিল রয়েছে। যেমন আপনার ট্রেডিশনাল ক্রাইমের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, ধরেন আপনার একটা মানুষকে হচ্ছে আপনার কি হত্যা করা হয়েছে, অথবা একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, অথবা গুম করা হয়েছে, যেটাই মনে করেন না কেন, যে করুক না কেন এই কাজটা, সে কোনো না কোনো একটা এভিডেন্স ফেলে রাখে। যতই সে সাবধানতার সাথে কাজ করুক না কেন, তার কোনো না কোনো একটা এভিডেন্স অবশ্যই ফেলে রাখে। ওই এভিডেন্সগুলো হচ্ছে আমাদের যারা মেডিকেল ফরেনসিক টিম থাকে অথবা আমাদের প্রশাসনিক ফরেনসিক টিম থাকে, তারা কালেক্ট করে কি করে, তারা হচ্ছে ওইটা কালেক্ট করে, দেন ওই এভিডেন্সটাকে হচ্ছে আপনার সংরক্ষণ করে। এরপরে হচ্ছে এভিডেন্সটাকে হচ্ছে আপনার পর্যালোচনা করে অথবা অ্যানালাইসিস করে। তারপর হচ্ছে ওইটাকে হচ্ছে একটা রিপোর্ট আকারে অথবা একটা প্রেজেন্টেশন আকারে হচ্ছে সাবমিট করে হচ্ছে কোথায়, আদালতে অথবা পুলিশের কাছে অথবা আমাদের প্রশাসনের কাছে। সেম আমাদের সাইবার ক্রাইমটিতেও যখন হচ্ছে কোনো একটা মেশিন অথবা কোনো একটা অ্যাসেট আমাদের কম্প্রোমাইজ হয়ে যায় অথবা হচ্ছে গিয়ে হ্যাক হয়ে যায়, তখন যে হ্যাকার থাকে অথবা যে কম্প্রোমাইজার থাকে, সে কোনো না কোনো একটা এভিডেন্স অথবা কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে যায়।
সে যত সাবধানতার সহিত কাজ করুক না কেন, অবশ্যই কোনো না কোনো একটা ক্লু অবশ্যই সে রেখে যায় সেই অ্যাসেটের মধ্যে, অথবা সে যে ড্রাইভ হোক অথবা যে মেশিনটাই হোক না কেন। তখন কি করে আমাদের যে ফরেন্সিক এক্সপার্টরা থাকে, ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট, তারা হচ্ছে ওই ক্লু অথবা ওই এভিডেন্সগুলো কালেক্ট করে হচ্ছে তারা সংরক্ষণ করে, দেন হচ্ছে ওইটাকে আপনার অ্যানালাইসিস করবে, দেন ওইটা একটা প্রেজেন্টেশন অথবা রিপোর্ট আকারে সাবমিট করবে কোথায়, হয় প্রশাসনের কাছে, অথবা দেখা গেছে আপনার যে কোম্পানির সাইটগুলো হ্যাক হয়েছে তারা হচ্ছে কোনো ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টকে কাজ দিয়েছে যে আমার এই সাইটটা হ্যাক হয়েছে, অথবা আমার এই মেশিনটা, অথবা আমার এই অ্যাক্সেসরিজ, অথবা আমার এই অ্যাসেটটা হ্যাক হয়েছে, আমার ওইটা কে হ্যাক করেছে অথবা কোথায় থেকে হ্যাক করেছে তার একটা ইনফরমেশন দরকার। তখন হচ্ছে আমাদের যে এক্সপার্ট যারা থাকে তারা হচ্ছে ওই ইনফরমেশনটা করে কি, ওই ক্লু থেকে অথবা ওই এভিডেন্স থেকে কালেক্ট করে তাদেরকে দিয়ে থাকে। এ হচ্ছে আমাদের ক্রাইম, ট্রেডিশনাল ক্রাইম এবং সাইবার ক্রাইমের যে বিষয়টা। সেজন্য আমরা ডিজিটাল ফরেন্সিকের টপিক যাওয়ার আগে ক্রাইমগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম, অথবা আমাদের যে রিয়েল লাইফ ট্রেডিশনাল ক্রাইমগুলো এবং আমাদের ভার্চুয়াল লাইফ সাইবার ক্রাইমগুলোর মধ্যে কতটুকু সম্পর্কিত অথবা কতটুকু আর সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আমি বলার ট্রাই করেছি আপনাদেরকে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল টপিকে, সেটা হচ্ছে ডিজিটাল ফরেন্সিক নিয়ে। ওকে, আমরা যে বিষয়টি এখানে আলোচনা করব সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল ফরেন্সিক। এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ডিজিটাল ফরেন্সিক নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনার ডিজিটাল ফরেন্সিকের কাজগুলো আপনাকে বুঝতে হবে, এবং আপনাকে কোন কোন জিনিসগুলো কালেক্ট করতে হবে, কোন কোন জিনিসগুলো আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে, আবার কোন কোন টিমকে সাপোর্ট করতে হবে অথবা কোন কোন সেক্টরকে সাপোর্ট দিতে হবে, সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার একটা ডিজিটাল ফরেন্সিক, অথবা সব কিছু বুঝে শুনে আপনার ডিজিটাল ফরেন্সিক নিয়ে কাজ করতে হয়। এখানে তিনটি জিনিস দেখানো হয়েছে, একটি হচ্ছে অ্যাডমিসেবল এভিডেন্স, তারপর হচ্ছে আপনার ইনভেস্টিগেশন সাইবার ক্রাইম, সাপোর্ট সাইবার সিকিউরিটি। অ্যাডমিসেবল এভিডেন্স হচ্ছে গিয়ে আপনার গ্রহণযোগ্য প্রমাণ। ধরেন আপনার একটা মেশিন হ্যাক হয়ে গেছে, অথবা হচ্ছে আপনার একটা মেশিন কম্প্রোমাইজ হয়ে গেছে, এখন আপনি ওইটাতে কিন্তু অনেক ধরনের প্রমাণ পাবেন অথবা অনেক ধরনের ক্লু পাবেন। দেখা গেছে আপনার একজন হ্যাকার, সে কিন্তু দেখা গেছে আপনার রিয়েল ক্লুটা সে অনেকভাবে মানে লুকানোর জন্য সে করবে কি, বিভিন্ন ধরনের এভিডেন্স সে ক্রিয়েট করে যাবে, অথবা বিভিন্ন ধরনের ক্লু, মানে আপনার ফেক ক্লু আর কি, নকল ক্লু তৈরি করে যাবে। তো ওইগুলা তো আপনার কালেক্ট করে কোনো উপায় নেই, মানে সরি, আপনার কালেক্ট করে কোনো কাজ নেই, কারণ ওইগুলা কালেক্ট করে আপনি ইনভেস্টিগেশন করা হচ্ছে সময় নষ্টের মতো। তখন আপনাকে বুঝতে হবে যে আমার রিয়েল এভিডেন্স কোনটা হবে, এবং আমার রিয়েল এভিডেন্স কোনটা আমি কালেক্ট করলে, কোনটা আমার ইনভেস্টিগেশন করলে আমরা করতে পারবো, মানে আমাদের আসল যে ক্রিমিনাল তাকে আমরা ধরতে পারবো, অথবা আমাদের যাকে উদ্দেশ্য করে আমাদের ইনভেস্টিগেশনগুলো করা তাকে আমরা খুঁজে বের করতে পারবো। সেজন্য আমাদের আগে সঠিক, মানে সঠিক গ্রহণযোগ্য এভিডেন্সটুকু হচ্ছে কালেক্ট করতে হবে। দেন হচ্ছে ইনভেস্টিগেশন সাইবার ক্রাইম। ইনভেস্টিগেশন সাইবার ক্রাইমে যেটা হচ্ছে গিয়ে আমাদের যে সাইবার ক্রাইমগুলো হয়, একটু আগে আমি আলোচনা করেছিলাম যে সাইবার ক্রাইমগুলো কি কি, হ্যাকিং, ম্যালওয়্যার, তারপর হচ্ছে সাইবার বুলিং ইত্যাদি ইত্যাদি। এই ক্রাইমগুলো আমাদের ইনভেস্টিগেশন করতে হবে যে আসলে আমাদের এখানে কোন ক্রাইমটা ঘটেছে, অথবা কোন ক্রাইমটার আন্ডারে হচ্ছে আমাদের এভিডেন্সগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের আগে দেখতে হবে। দেন হচ্ছে সাপোর্ট সাইবার সিকিউরিটি। সাপোর্ট সাইবার সিকিউরিটি বলতে কি বোঝানো হয়েছে, যে ধরেন আমাদের প্রত্যেকটা সেক্টরে অথবা প্রত্যেকটা, সাপোজ আমি একটা কোম্পানির কথা বলি, কর্পোরেশন অথবা কর্পোরেট কোম্পানিতেই আমি বলি, তাদের নিজস্ব একটা সাইবার সিকিউরিটি টিম থাকে, অথবা তাদের একটা নিজস্ব সাইবার সিকিউরিটি প্ল্যান থাকে। ওই প্ল্যানটাকে সাপোর্ট করতে হবে, এবং ওই প্ল্যানের আন্ডারে কিন্তু আপনার ইনভেস্টিগেশন কাজগুলো করতে হবে, এবং ওদের সাইবার সিকিউরিটি টিমটাকে নিয়ে আপনার ওইভাবে কাজ করতে হবে। এই এই হচ্ছে তিনটা বিষয়, একটা হচ্ছে অ্যাডমিসেবল এভিডেন্স, দেন হচ্ছে ইনভেস্টিগেশন সাইবার ক্রাইম, ও সাপোর্ট সাইবার সিকিউরিটি। সব কিছু মিলে আপনার হচ্ছে
সবকিছু বুঝলে এবং সবকিছুর কাজ যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে হচ্ছে ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ ডিজিটাল ফরেনসিক। তবে তার আগে আমরা ডিজিটাল ফরেনসিক কি সে বিষয়টা আগে জেনে নেই। ডিজিটাল ফরেনসিক হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটিতে আপনার বিভিন্ন ডিভাইস অথবা বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে হচ্ছে প্রমাণ সংগ্রহ করে থাকে এবং ওই প্রমাণকে বিশ্লেষণ এবং সংরক্ষণ ও উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়। ডিজিটাল ফরেনসিকের লক্ষ্যই হলো যে সাইবার ক্রাইমগুলা অথবা ডাটা চুরি, প্রতারণা ও অন্যান্য অবৈধ কার্যকলাপের প্রমাণ সংগ্রহ করা এবং তা হচ্ছে ইনভেস্টিগেশন করে অথবা হচ্ছে আপনার তদন্ত করে হচ্ছে তার রিপোর্টটা কোথায় জমা দেবে, হয় আদালতে অথবা ডিজিটাল এক্সপার্ট যারা থাকে, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট যারা থাকে তাদেরকে যে হায়ার করে থাকে কাজের জন্য তাদের কাছে তারা সেই তদন্ত রিপোর্টটি আর কি সাবমিট করে থাকে। এখানে ডিজিটাল ফরেনসিকের সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা থাকে সেটা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন অফ সাইবার ক্রাইম। ধরেন হচ্ছে গিয়ে যখন মানে সাপোজ আপনার মোবাইলটি ধরেন, আবার মনে করেন না যে একজনের মোবাইল বলতেছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে বলতেছি, ধরেন আপনার মোবাইলটা হ্যাক করা হয়েছে অথবা আপনার মোবাইলটা কোনো একজন কম্প্রোমাইজ করে ফেলছে। হ্যাঁ, আর আপনি বুঝতে পারতেছেন না, বাট আপনি বুঝতে পারছেন। বুঝতে পারার পরে আপনি হচ্ছে আপনার কোনো একটা ফ্রেন্ড আছে, সে ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট, নট এ মেডিকেল ফরেনসিক, সে হচ্ছে কি ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট। তার কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন, বন্ধু দেখ তো আমার মোবাইল এমন এমন করতেছে কেন, আমি বুঝতে পারতেছি না। সে নিজের মতো করে কাজ করতেছে, আমার কথা শুনতেছে না। আমার নিজের মোবাইল, যে কিনা আমার খায়, আমার পরে, আমার সাথেই থাকে 24 ঘন্টা, এবং কি আমার ঘরের কারেন্টও নষ্ট করে, সে কিনা আমার কথা না শুনে এখন নিজের মতো করে কাজ করে। আসলে কি কাহিনীটাকে একটু দেখবি বন্ধু। তখন আপনার সেই ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট ফ্রেন্ড যে বন্ধু যে, সে করলো কি, সে হয়তো আপনার মোবাইলে আলামত দেখে সে বুঝে ফেললো হয়তো আপনার মোবাইল হ্যাক করা হয়েছে অথবা আপনার মোবাইলে কোনো ম্যালওয়্যার অ্যাটাক করা হয়েছে, মানে কোনো না কোনো একটা কিছু হয়েছে যা ডিজিটাল ক্রাইমের আন্ডারে পড়ে। আপনার ওই বন্ধু করলো কি, ঠিক আছে, আমি দেখতেছি এই বিষয়টা কি করা যায়। তখন আপনার থেকে সে মোবাইলটা নিয়ে সে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা শুরু করলো। ওই জিনিসটাকেই বলা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন অফ সাইবার ক্রাইম। যে আপনার যে মোবাইলটি হ্যাক করা হয়েছে অথবা আপনার যে মোবাইলটি কম্প্রোমাইজ করা হয়েছে, সে মোবাইলটি সে চেক করলো যে আসলে কোন মেথডে হচ্ছে আপনার মোবাইলটি হ্যাক করা হয়েছে। সে কি ম্যালওয়্যার অ্যাটাক করা হয়েছিল, নাকি হচ্ছে সরাসরি কোনো লিঙ্ক অথবা কোনো প্রকার আপনার মাধ্যমে হচ্ছে আপনার মোবাইলটি হ্যাক করা হয়েছে। সেই জিনিসটা ইনভেস্টিগেশন করার প্রসেসটাকেই বলা হয় হচ্ছে আপনার ইনভেস্টিগেশন অফ সাইবার ক্রাইম। দেন হচ্ছে এভিডেন্স কালেকশন হচ্ছে গিয়ে যে আপনার যে মোবাইলটি হ্যাক করা হয়েছে, সে যে হ্যাকার ছিল, সে হ্যাক করার সময় এবং হ্যাক হওয়ার পরও সে কিছু না কিছু এভিডেন্স অবশ্যই রেখে যাবে। হয় তার ইন্ডের আইপি হয়তো আপনার এখানে মানে ফুটপ্রিন্ট যেটাকে বলা হয়, ফুটপ্রিন্ট আকারে রেখে যাবে, অথবা হচ্ছে যে সে যে মাধ্যমে ঢুকছে, অথবা সাপোজ ধরেন আপনি একটা কোনো লিঙ্কে ক্রিয়েট করছেন, আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে, ওই লিঙ্কটাকে সে কালেক্ট করবে দেন ইনভেস্টিগেশনের জন্য। মানে এরকম অনেকগুলো ক্লু থাকে, অনেকগুলা হচ্ছে আপনার প্রমাণ থাকে, যেগুলো হচ্ছে একজন ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট সে কালেক্ট করবে, ওইটাকে হচ্ছে আপনার এভিডেন্স কালেক্ট বলে। দেন হচ্ছে আপনার ডাটা রিকভারি বলতে কি বোঝায়, যখন আপনার মোবাইলটা কম্প্রোমাইজ করে ফেলে অথবা হ্যাক করে ফেলে, তখন কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে, অনেক দেখা গেছে আপনার যে ডাটাটা না থাকলে নাই হবে, এমন ডাটাগুলো হয়তো দেখা গেছে সে হ্যাকার কি করছে, ডিলিট করে ফেলছে। এখন আমরা একটা বিষয় হয়তো সবাই জানি, আমাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে অথবা আমাদের যে অ্যাসেটগুলো আছে, মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, যেই হার্ড ডিস্ক বলুন, হার্ড ড্রাইভ বলুন, যাই বলুন না কেন, ওইখান থেকে আপনি যদি ডাটাগুলো রিমুভ করেন, ওই ডাটাগুলো কিন্তু রিমুভ হয় না। আপনি যতই পার্মানেন্ট ডিলিট করে ফেলছেন, রিসাইকেল ক্লিয়ার করে ফেলছেন, পুরা
ডেস্কটপ মানে পুরো ডেস্কটপ আপনি হার্ড রিসেট করে ফেলছেন, অথবা আপনার হার্ড ডিস্ক ফুল হার্ড রিসেট করে ফেলছেন, কোনো ডাটাই নেই, বাট হচ্ছে এটা হচ্ছে ভুল। আমাদের ডাটাগুলো কোনো না কোনো জায়গায় হচ্ছে স্টোর থাকে। ওই স্টোরকৃত ডাটা যখন একজন হ্যাকার ওইগুলো ডিলিট করে ফেলবে, তখন ওইখানে হয়তো আপনার অনেক ইম্পর্টেন্ট ডাটাগুলো থেকে যাবে। ওই ডাটাগুলো হচ্ছে রিকভারি করার প্রসেসটাই হচ্ছে ডাটা রিকভারি। এরপরে হচ্ছে বিজনেস সিকিউরিটি, যেটা বিজনেস সিকিউরিটির ক্ষেত্রে যে বিষয়টা হয়, বিজনেসের অনেকগুলা ডাটা থাকে, অথবা অনেকগুলো পলিসি থাকে, অনেকগুলা প্ল্যান থাকে। ওই প্ল্যানগুলা যখন আপনার বিজনেসিক কোনো সাইট, সাপোজ ধরেন আপনি একটা বিজনেস সাইটে হচ্ছে আপনার সবগুলা প্ল্যান আপনি স্টোর করে রাখতেছেন, অথবা আপনার একটা বিজনেস ল্যাপটপ, অথবা যাই বলুন না কেন ডিজিটাল ওয়ার্ল্ডের, ওইখানে আপনি ডাটাগুলো রাখছেন যেটা আপনার ইম্পর্টেন্ট, আপনার অফিসিয়াল বিজনেসের জন্য অনেক হেল্পফুল। এই ডাটাগুলো কি হলো, ডিলিট হয়ে গেল। এখন আপনি বসে বসে কি করতেছেন, মাথা হাত দিয়ে বসে বসে হাই হাই করতেছেন যে আয়, আমার এই ডাটা তো খুব প্রয়োজন ছিল, এই ডাটা আমি কি করব, আমার এই ডাটা কোথায় থেকে হচ্ছে আমি পাবো। এখন হলো কি, যখন হচ্ছে ওই ডাটাগুলো আপনি হারিয়ে ফেলবেন, তো যখন ওই যে একটু আগে আমি যে ডাটা রিকভারির কথা বলছিলাম, সেম আপনি হচ্ছে আপনার বিজনেস ডাটা রিকভারিগুলো করতে পারেন ওই জিনিসগুলো নিয়ে। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আর কি এখানে বলা হয়েছিল যে বিজনেস সিকিউরিটি, সেজন্য যে আপনার ডিজিটাল ফরেন্সিক ইম্পর্টেন্স, বিজনেস সিকিউরিটিটা প্রয়োজন হয় আর কি। যে বিজনেস সিকিউরিটির বিষয়টা আর একটু ক্লিয়ার করে আপনাদের। ডিজিটাল আপনার বিজনেস সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে, যখন হচ্ছে আপনার ডাটাগুলা কেউ চুরি করে ফেলে, অথবা ডাটাগুলো কেউ নষ্ট করে ফেলে, ওই ডাটাগুলো হচ্ছে আপনার ডাটা পুনরুদ্ধার অথবা অপরাধীকে শনাক্ত করার জন্য, এবং অথবা আপনার আর্থিক যে ক্ষয়ক্ষতিগুলো হয় ওগুলো কমানোর জন্য, এবং আইনি প্রক্রিয়া প্রস্তুত করার জন্য হচ্ছে যে মেথডটা কাজ করা হয়, সেটাকে আপনার হচ্ছে বিজনেস সিকিউরিটির মধ্যেই পড়ে। এখানে আরেক সর্বশেষ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি। লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে আপনার হলো আইনগত জবাবদিহিতা, যেটাকে বলা হয় নর্মালি। যেটা আপনার যখন একটা ডিজিটাল ফরেন্সিকের একজন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট যখন কোনো ডাটা হচ্ছে পুনরুদ্ধার করে, অথবা কোনো একটা ক্লু, কোনো একটা এভিডেন্সের প্রেক্ষিতে যে হচ্ছে আপনার সে মোবাইলটা হ্যাক করেছে তাকে সে খুঁজে বের করে, অথবা ওই সে যে খুঁজে বের করার যে প্রসেসটা, অথবা আপনার যে হ্যাকার কোথায় অবস্থান করতেছে, অথবা সে এখন বর্তমানে কোথায় আছে, সে পুরা টোটাল টোটাল যে পর্যবেক্ষণ, অথবা টোটাল যে প্রসেসটা আছে সেটা করছে কি, সেটা হচ্ছে কালেক্ট করে হচ্ছে আপনার আইনগত ব্যবস্থার জন্য সে তৈরি করেছে, আইনগত ব্যবস্থার জন্য সে তৈরি করেছে, এবং প্রমাণ সরবরাহ করেছেন করে হচ্ছে এটা হচ্ছে আপনার আইনগত যে প্রসেসগুলো থাকে, আদালত হোক, যে পুলিশ হোক, অথবা যাকেই হোক না কেন, এই ফাইলগুলো যখন দেয় তখন তারা হচ্ছে ওই অপরাধীকে বিচারের সহায়ক করা হয়, অথবা বিচারের আন্ডারে নিয়ে এসে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই হচ্ছে টোটাল আমাদের যে ইম্পর্টেন্স অফ ডিজিটাল ফরেন্সিক যে প্রসেসটা থাকে আর কি, যে যে কোন কোন ক্ষেত্রে আমাদের ডিজিটাল ফরেন্সিকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, অথবা ডিজিটাল ফরেন্সিকটা কেন বেশি সবচেয়ে বেশি কাজে লাগে, এখানে এই বিষয়গুলো নিয়ে আর কি কথা বলা হয়েছিল। এখন দেখব হিস্টোরি অফ ডিজিটাল ফরেন্সিক। সবসময় একটা জিনিস আমরা মাথায় রাখি, অথবা আমরা জানি যে কখনো কখনো কোনো কিছু যখন তৈরি হয় তার পিছনে অনেক বড় উদ্দেশ্য থাকে, অথবা তার পিছনে কোনো ঘটনার প্রেক্ষিতে কিন্তু ওই জিনিসটা তৈরি করা হয়। যেমন হচ্ছে গিয়ে ডিজিটাল ফরেন্সিকটা তৈরি করার পিছনে অনেক ইতিহাস রয়েছে। যেমন আপনার 1970 সালে যখন কম্পিউটার ক্রাইম বেড়ে যাচ্ছিল, অথবা কম্পিউটার ক্রাইম শুরু হচ্ছিল, তখন এফবিআই আপনার হচ্ছে ক্রাইমগুলার মানে রক্ষা করতে পারতেছে না, অথবা তারা বুঝতে পারতেছে না যে কিভাবে ক্রাইমগুলো হচ্ছে, অথবা কোন মেথডে ক্রাইমগুলো হচ্ছে, অথবা কে করতেছে কোন লোকেশন থেকে। তখন তারা 1984 সালে একটি টিম তৈরি করে, যেটাকে সর্বপ্রথম ডিজিটাল ফরেন্সিক টিম হিসাবেই আখ্যায়িত করা হয়। সেটি হচ্ছে চার্ট চার্ট যার পুনরূপ হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস অ্যান্ড রেসপন্স টিম, যেটি 1984 সালে হচ্ছে আপনার এফবিআই তৈরি করে থাকে। দেন হচ্ছে প্রায় 6 বছরের মতো মানে ওদের নিজস্ব ক্রাইম ভিত্তিক কাজগুলোই করে, অথবা পুরাতন কাজগুলোই করে থাকে। দেন হচ্ছে 1990 সালে আপনার হচ্ছে সে অ্যাডভান্স টেকনিক, অথবা ইন্টারনেট
এক্সপ্লোরে মানে এক্সপোজ লিড দিতে থাকে, মানে সর্ব জায়গায় অথবা সব জায়গায় সবখানে হচ্ছে ডিজিটাল ফরেন্সিকটা তখন বের হয়ে সব জায়গায় কাজ করা শুরু করে। দেন হচ্ছে আপনার 2000 সালে 2000 সালে আরও আপডেট করার জন্য হচ্ছে, অথবা ডিজিটাল ফরেন্সিকটা আরও আপডেট করে ফেলে, আপডেট করে তখন হচ্ছে তাকে মোবাইল ফরেন্সিক এবং হচ্ছে নেটওয়ার্ক ফরেন্সিকের ক্ষেত্রেও কাজে লাগায়। আমাদের 1990 সাল পর্যন্ত ছিল আমাদের 1990 সাল পর্যন্ত ছিল কোথায়, শুধু কম্পিউটারে, শুধু কম্পিউটার ফরেন্সিকের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিজিটাল ফরেন্সিকটা ইউজ করতাম। দেন হচ্ছে 2000 সালে ওইটাকে আপগ্রেড করে আর হচ্ছে মোবাইল এবং নেটওয়ার্ক মানে ফরেন্সিকের জন্য ইউজ করা শুরু করে। দেন 2010-এ হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, এগুলোর জন্য ইমপ্লিমেন্ট করতে থাকে। ওইখানেও আইওটি ইউজ করা হয়, মানে বিভিন্ন প্রসেসের জন্য, মানে প্রত্যেকটা সেক্টরের জন্য, মানে সাইবার সিকিউরিটির প্রত্যেকটা সেক্টরের জন্য এখন ডিজিটাল ফরেন্সিকের ডে বাই ডে আপডেট করতেছে। অ্যানালাইসিস প্রসেস অথবা অ্যানালাইসিস মেথড অথবা অ্যানালাইসিসের যে ফুল মেথোডোলজি সব কিছু চেঞ্জ করতেছে, সব কিছু হচ্ছে আপগ্রেড করতেছে। নতুন নতুন আপনার সাইবার ক্রাইমগুলোর জন্য নতুন নতুনভাবে হচ্ছে ডিজিটাল ফরেন্সিককে আপগ্রেড করতেছে, নতুন নতুন টুলস তৈরি করতেছে। এই হচ্ছে বিষয় আর কি, হিস্টোরি ডিজিটাল ফরেন্সিকের। এখন হচ্ছে ডিজিটাল ফরেন্সিকের প্রসেসগুলা। ডিজিটাল ফরেন্সিকের আপনার কী কী প্রসেসগুলো আসলে সর্বপ্রথম লক্ষ্য করা লাগে। আপনার একটা ডিজিটাল ফরেন্সিকে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনার যে প্রসেসগুলো দেখতে হয়, যে আসলে কি কি প্রসেস মেনটেন করে আপনার ডিজিটাল ফরেন্সিকের কাজগুলো করতে হয়। কারণ আপনি এই প্রসেসগুলো যখন মেনটেন করে কাজ করবেন না, তখন হচ্ছে আপনার দেখা গেছে অনেক ক্লু হয়তো আপনার হাত থেকে চলে যাবে, অথবা অনেক মানে আপনার অ্যানালাইসিসের টাইমটা বেড়ে যাবে, অথবা আপনার অ্যানালাইসিসের ক্ষমতা কমে যাবে, অথবা আপনি অনেক টপিক অ্যানালাইসিস করতে পারতেছেন না অথবা বুঝবেন না। আবার দেখা গেছে আপনি সংরক্ষণ করতে পারবেন না, প্রিজার্ভেশন যেটা সংরক্ষণও করতে পারবেন না। অ্যান্ড সংরক্ষণ না করতে পারলে তো আপনি আর এটা প্রেজেন্টেশন করতে পারবেন না। সেক্ষেত্রে অনেকগুলো প্রসেস আসলে আমাদের লক্ষ্য করতে হয় ডিজিটাল ফরেন্সিকের ক্ষেত্রে। সর্বপ্রথম হচ্ছে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যেটা, যে আমাদের কোনো ডাটা যখন চুরি হয় সেটাকে আগে আমাদের আইডেন্টিফিকেশন করতে হয় যে আসলে ওই ডাটাটা কিসের ডাটা ছিল আমাদের। যেমন ধরেন নর্মালি আমরা ধরতে পারি কি, ধরেন আমাদের ইমেলের কোনো ধরেন ডাটা চুরি হয়েছে, অথবা ইমেল হ্যাক হয়েছে, অথবা আপনার যাই বলুন না কেন, যে কোনো একটা ফাইলে বলুন না কেন, তো ওইটাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই ফাইলটা কী ফাইল। আপনার ইমেল ফাইল অথবা লগ ফাইল অথবা হচ্ছে মেমোরি ফাইল, ওইটাকে হচ্ছে আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোথায় অ্যাটাকটা হয়েছে, কোন ফাইলে, ওইটা আইডেন্টিফিকেশন করতে হয়। দেন ওইটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। দেন কালেকশন। আপনার আইডেন্টিফিকেশন করার পর আপনি হচ্ছে আইডেন্টিফিকেশন করে ফেলছেন যে আপনার ওই ডাটাটা হচ্ছে মেমোরির, অথবা হচ্ছে আপনার ইমেলের, অথবা হচ্ছে আপনার কম্পিউটার লগের। তো ওইটা হচ্ছে আপনি কালেক্ট করবেন। কালেক্ট করতে হবে, কারণ কালেক্ট না করলে তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। কালেক্ট করার পরের কাজ হচ্ছে অ্যানালাইসিস। আপনি ওইটা হচ্ছে অ্যানালাইসিস করবেন যে আসলে এটা কোন মাধ্যম, মানে কোন মেথডে হ্যাক করা হয়েছে, অথবা এর ভিতরে কি কি ডাটা মিসিং আছে, অথবা কি কি ডাটা হচ্ছে আপনার রিকভার করতে হবে। সব কিছু করার পরে আপনার অ্যানালাইসিস করার পরে হচ্ছে আপনার কোথায় যাবে, সংরক্ষণে, যেটা হচ্ছে প্রিজার্ভেশনে। ধরেন আমাদের যে অ্যানালাইসিসের যে, কারণ দেখা গেছে আমাদের একটা বিশাল বড় একটা ফাইল, তো ওই ফাইলটা পুরো সম্পূর্ণ আমরা অ্যানালাইসিস করতে একটু কষ্ট হবে। তো আমরা ওই অ্যানালাইসিস করতে আমরা খণ্ড খণ্ড অ্যানালাইসিস করব। সাপোজ ধরেন আপনার একটা বই দিল, আপনি বইটা কি একদিনে পড়ে তো আর কমপ্লিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কি করেন আপনারা, যে নর্মালি বইটাকে হচ্ছে একদিন 2 পেজ, একদিন 3 পেজ, একদিন 4 পেজ, এভাবে করে তো হচ্ছে বইটাকে আপনার পড়া শেষ করেন। সেম আপনি যখন একটা কেস অথবা কোনো একটা এভিডেন্স অথবা কোনো একটা কালেকশন ফাইল আপনি অ্যানালাইসিস করবেন, তখন হচ্ছে গিয়ে কী করবেন, যে খণ্ড খণ্ড, হয়তো আজকে এতটুকু করলেন, কালকে এতটুকু করবেন, এভাবে খণ্ড খণ্ড করবেন। ওই যতটুকু করবেন অতটুকু আপনার সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করাকে হচ্ছে আপনার প্রিজার্ভেশন, মানে প্রিজার্ভেশন বলা হয়।
প্রিজার্ভেশন পরে যখন আপনার সম্পূর্ণ ডাটা সংরক্ষণ করা হয়ে যাবে, দেন হচ্ছে আপনি উপস্থাপন করবেন। তখন হচ্ছে ওইটার ফলাফল যে ওই ডাটাটা কোথায় কীভাবে হ্যাক করা হয়েছে, কোথায় থেকে হ্যাক করা হয়েছে, কোন মেথডে হ্যাক করা হয়েছে, এবং কী কী ডাটা মিসিং ছিল, কী কী ডাটা আপনি কালেক্ট করতে পারছেন, অথবা কী কী ডাটা আপনি রিকভার করতে পারছেন, সব কিছুকে আপনার হচ্ছে একটা প্রেজেন্টেশন আকারে সাবমিট করতে হবে। কোথায়? হয় আদালতে, হয় প্রশাসনের কাছে, হয় আপনাকে যে কাজ দিয়েছে অথবা ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টদের যে হায়ার করেছে কাজ করার জন্য, তাদেরকে ওই জিনিসটা পুরো হ্যান্ড ওভার করতে হয় একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। টাইপ অফ ডিজিটাল এভিডেন্স মানে আমরা কোন কোন মেথড থেকে হচ্ছে আমরা এভিডেন্সগুলো কালেক্ট করতে পারি, কোন কোন মেথড থেকে আমরা হচ্ছে এভিডেন্সগুলো কালেক্ট করি, অথবা কোন কোন টাইপের এভিডেন্সগুলো আমরা কালেক্ট করে থাকি, অথবা কোথায় থেকে কোন অ্যাসেট অথবা কোন অ্যাক্সেসরিজ, কোন মেথড, কোন মাধ্যম অথবা কোন ডিভাইস থেকে আমরা সচরাচর আমাদের ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করে থাকি। এক, কম্পিউটার এভিডেন্স, কম্পিউটার থেকে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করি, যেমন হচ্ছে আপনার র্যাম, রোম, এরপরে এসএসডি, তারপর হচ্ছে এইচডিডি, তারপর হচ্ছে আপনার কম্পিউটার লগ, অ্যাপ্লিকেশন লগ, ম্যানেজমেন্ট লগ, সিস্টেম লগ, এসব আমরা কালেক্ট করে থাকি। কালেক্ট করে ওইটাকে হচ্ছে আমরা কি ইনভেস্টিগেশন করে তারপরে হচ্ছে ওইটা অ্যানালাইসিস করি, এরপরে হচ্ছে আপনার হচ্ছে প্রিজার্ভেশন করি, দেন হচ্ছে আমরা এটা প্রেজেন্টেশন আকারে সাবমিট করে দেই। সেম আপনার নেটওয়ার্ক এভিডেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ট্রাফিক মনিটর করি এবং ট্রাফিকের যে লগ থাকে লগগুলো কালেক্ট করি, ট্রাফিক ক্যাপচার করি, মানে বিভিন্ন প্রকারের ট্রাফিক এভিডেন্সগুলো আমরা কালেক্ট করে থাকি। কালেক্ট করে সেম প্রসেস আমরা হচ্ছে আইডেন্টিফিকেশন করি, দেন হচ্ছে ওইটাকে কালেকশন করি, দেন হচ্ছে অ্যানালাইজ করি, দেন হচ্ছে আমরা প্রিজারভেশন করি, দেন হচ্ছে আমরা কি প্রেজেন্ট করি। সেম মোবাইলের ক্ষেত্র, মোবাইলের ভিতরেও কিন্তু আপনার অ্যাপসের ডাটা রয়েছে, ওই ডাটাগুলো কালেক্ট করে থাকে। আপনার মোবাইলেরও নিজস্ব কিছু লগ থাকে, ওই লগগুলো কালেক্ট করা। সেম প্রসেস আমরা ওইটাই করি ইনভেস্টিগেশনের জন্য। এবং ক্লাউড এভিডেন্সের ক্ষেত্রেও সেম। আপনি ক্লাউডের যে আপনি ক্লাউড কম্পিউটিং বলেন, যাই বলুন, প্রত্যেকটার কিন্তু একটা লগ ফাইল থাকে, প্রত্যেকটার কিন্তু একটা না একটা ফাইল থাকে। ওই ফাইলটা হচ্ছে আপনার কালেক্ট করতে হয়, কালেক্ট করে হচ্ছে ওইটাকে হচ্ছে এভিডেন্স আকারে আমরা হচ্ছে আইডেন্টিফিকেশন করে, কালেকশন করে, অ্যানালাইসিস করে, তারপরে প্রিজার্ভেশন করে, দেন হচ্ছে প্রেজেন্টেশন করে হচ্ছে উপস্থাপন করতে হয়। এ হচ্ছে আপনার টাইপস অফ ডিজিটাল এভিডেন্স, যেটা আর কি বিষয়। ওকে, আমরা এখন দেখব হচ্ছে চ্যালেঞ্জিং ডিজিটাল ফরেন্সিক। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু চ্যালেঞ্জ থাকেই অবশ্যই। অনেকগুলো চ্যালেঞ্জ আসলে পার করে হচ্ছে কাজ করতে হয়। ডিজিটাল ফরেন্সিকে যে চ্যালেঞ্জ থাকবে না তার তো কথা নেই। ডিজিটাল ফরেন্সিকে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে র্যাপিডলি এভলভিং টেকনোলজি। র্যাপিডলি এভলভিং টেকনোলজি হচ্ছে আপনার দ্রুত বিকাশমান প্রযুক্তি, যেটা যে আমাদের বর্তমান যে ডিভাইসগুলা, ওই ডিভাইসগুলা কি আপনার অতি দ্রুত হচ্ছে আপডেট হয়। আপনি লক্ষ্য করবেন আপনার প্লে স্টোরে, আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার মোবাইলের অ্যাপসগুলো প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন। অথবা দেখা গেছে আজ আপনি কালকে আপডেট করছেন, 2 দিন পরে কিন্তু আবার দেখা গেছে আপডেটের নোটিফিকেশন চলে আসে। সেম আপনার মোবাইলের কিন্তু প্রত্যেকটা ফাংশনালিটি অথবা প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা অপশন কিন্তু সে ব্যাক এন্ডে হচ্ছে কি নিজে নিজে আপডেট নিয়ে নেয়। এ কারণে দেখা গেছে কি আমাদের যে ডিজিটাল ফরেন্সিকের টুলসগুলো থাকে, টুলসগুলো অনেক সময় তা কাজ করতে একটু অথবা ইনভেস্টিগেশন করতে একটু প্রবলেম হয়। ডাটা ভলিউম বলতে আমরা যেটা বুঝি যে আসলে আমাদের যে মেশিনের ডাটাগুলো থাকে তা দেখা গেছে আমরা কাজ করতে করতে আমরা অনেক মানে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা করে ফেলি। হ্যাঁ, ওই ডাটাগুলো হচ্ছে যখন আমরা এভিডেন্স আকারে নিতে চাই, যখন আমরা একটা ডিজিটাল মানে আমরা কোনো মেশিনের ফরেন্সিকের জন্য, ইনভেস্টিগেশনের জন্য অথবা অ্যানালাইসিসের জন্য ফাইলগুলো সংগ্রহ করি, তখন কিন্তু আমাদের পুরো মেশিনের আপনার মানে পুরো মেশিনটাই ধরতে গেলে কপি করতে হয়, পুরো ডিভাইসটাই আমাদের কপি করতে হয়। তখন দেখা গেছে আপনার পুরো যখন ডিভাইসটা কপি করবেন তখন কিন্তু এটা মানে লার্জ অ্যামাউন্ট হয়ে যায়, মানে অনেক বিশাল একটা স্টোরেজ হয়ে যায়। তখন দেখা গেছে মনে করেন আপনার মেশিনে, আপনার ল্যাপটপে আপনি করবেন, আপনার ল্যাপটপের মানে আপনার ল্যাপটপে যে হচ্ছে 1 টেরা একটা হার্ড ডিস্ক আছে, বাট আপনার যে ফাইলটা, ইনভেস্টিগেশন ফাইলটা, সেটা হচ্ছে 2 টেরা। তাহলে কি আপনার মেশিনে সে নিতে পারবে না। এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে পড়ে ডিজিটাল ফরেন্সিকের ক্ষেত্রে। দেন এখানে আরেকটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল ইস্যু।
আমাদের অনেক আমাদের অনেকগুলো কোম্পানি আছে যারা হচ্ছে ওরা অনেক মানে লিগেলি করতে চায় না, ইলিগেলি করতে চায়। সেজন্য হচ্ছে এখানে যে বিষয়টা আর কি, লিগেল অ্যান্ড হচ্ছে ইথিক্যাল ইস্যু, ইথিক্যালি সে কাজ করতে পারে না, অথবা ইথিক্যালি কাজ করতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে না মেবি, সেজন্য আসলে একটু ইস্যু হয়। সাপোজ ধরেন সে আপনার মানে ওর মেশিনের ডাটা আপনাকে দিতে চাইবে না, কারণ এটা একটা লিগেল ইস্যু। কারণ আপনার যদি ডাটা না দেয় আপনি কাজ করতে পারবেন না, অথবা সে আপনাকে মনে করতে পারে যে আপনি ওর ডাটা হয়তো রেখে দিতে পারেন, ওইরকম একটা আ- মানে আত্মবিশ্বাস ওদের মধ্যে থাকে না। সেজন্য এটাকে আর কি আপনার লিগ্যাল এবং হচ্ছে ইথিক্যাল ইস্যু বলা হয়। দেন হচ্ছে স্কিলস গ্যাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, স্কিলস গ্যাপ। কারণ হচ্ছে আমাদের যে ডাটাগুলা, সরি, আমাদের যে অ্যাক্সেসরিজ অ্যাসেট অথবা আমাদের যে এভিডেন্সগুলা ডে বাই ডে আপডেট হচ্ছে, আর আমাদের টেকনোলজি অথবা আমাদের যে ইনভেস্টিগেশনের ধারণের ক্ষমতা অথবা ইনভেস্টিগেশন করার যে ক্ষমতা, সেটা হচ্ছে দেখা গেছে আমাদের নতুন যে প্রোগ্রামগুলো অথবা নতুন যে এভিডেন্সগুলো আসতেছে তার সাথে অনেক তফাৎ থাকে, কারণে আমাদের ওরকমভাবে স্কিল হওয়া যায় না। আবার দেখা গেছে স্কিল হওয়ার জন্য আপনার খুব প্রপার একটা ট্রেনিং ইনস্টিটিউট অথবা ওরকম ট্রেনিং আপনার পাওয়াটাও খুব টাফ। সেজন্য এখানে স্কিলে একটা গ্যাপ থেকে যায়। এই জিনিসটা একটা ডিজিটাল ফরেন্সিকের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এখানে হচ্ছে গিয়ে ফিউচার ট্রেন্ড অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক, মানে ফিউচারে যে ডিজিটাল ফরেন্সিকের জন্য যে ট্রেন্ডগুলো হবে সেগুলো হচ্ছে আপনার এআই অ্যান্ড মেশিন লার্নিং এর ক্ষেত্রে ডিজিটাল ফরেন্সিকটা মাস্ট বি। এখন হচ্ছে ফিউচারে কি অলরেডি আপনার চলে আসছে, ফিউচারে বলতে কি অলরেডি চলে আসছে, আরও আসবে সামনে। যেমন তারপর হচ্ছে আপনার ক্লাউড ফরেন্সিক আছে, আইওটি ফরেন্সিক আছে, তারপর সাইবার সিকিউরিটি ইন্টারগ্রেশন আছে। প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা সেকশনে হচ্ছে আপনার ডিজিটাল ফরেন্সিক মাস্ট লাগে, এবং ডিজিটাল ফরেন্সিক অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং ডিজিটাল ফরেন্সিক অনেক বড় একটা টপিক। সুতরাং যারা আপনারা কাজ করতে চান ডিজিটাল ফরেন্সিক, আগে ডিজিটাল ফরেন্সিকটা কি বুঝতে হবে, তার ইতিহাস জানতে হবে, ডিজিটাল ফরেন্সিকের ব্যাকএন্ডে কীভাবে কাজ করে, অথবা ডিজিটাল ফরেন্সিকের যে আমাদের যে টুলসগুলো, ওই টুলসগুলো কীভাবে কাজ করে, তারা কীভাবে ডাটা ফাইন্ড করে, ওই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, দেন হচ্ছে আপনি ডিজিটাল ফরেন্সিক নিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের সেশনটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী সেশনের ভিডিও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।